পিশাচের রাত উপন্যাসটা অখণ্ডভাবে প্রকাশিত হয়েছে আমাদের স্পটিফাই চ্যানেলে। কমেন্ট বক্সের লিঙ্ক রইল, ফলো করতে ভুলো না। নমস্কার, আমি অনুভব, তোমরা শুনছো থ্রিলার ল্যান্ড। এর আগে তোমরা নিশ্চয়ই শুনেছ শ্রী অনিশ দেবের কলমে পিশাচের রাত উপন্যাসের প্রথম পর্ব। এখন তোমাদের জন্য রইল এই উপন্যাসের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। আজকের উপন্যাস পিশাচের রাত প্রথম প্রকাশিত হয়েছিল শুকতারা পত্রিকার 1408 সালের শারদীয়া সংখ্যায়। আমরা উপন্যাসটা নিয়েছি পত্রভারতী থেকে প্রকাশিত লেখকের পিশাচ সমগ্র বইটা থেকে। বইটা সংগ্রহ করার লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে, চেক আউট করতে পারো। গল্প শুরু করবার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ করে নিও, আর বেল আইকনটা অবশ্যই অল করে দিও সমস্ত নোটিফিকেশন পেতে। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের উপস্থাপনা, শ্রী অনিশ দেবের কলমে ভয়ের উপন্যাস পিশাচের রাতের দ্বিতীয় পর্ব। স্কুলের লাগোয়া এক অপরূপ বাগানে হরিহরবাবু দাঁড়িয়েছিলেন। বাগানে ঝকঝকে সবুজ সব ফুলের গাছ, তাতে ফুটে রয়েছে নানান রঙিন ফুল। সেই ফুলের মেলার মাঝে আরও এক ঝাঁক রঙিন ফুল ছোটাছুটি করছিল। একদল স্কুল পড়ুয়া ছেলে মেয়ে নিজেদের মধ্যে হইচই কলরোল তুলে বাগানটাকে একবার মাতিয়ে রেখেছে ফুলের মতো। বাগানের একটা বেদিতে বসে মুগ্ধ হয়ে ওদের দেখছিলেন হরিহরবাবু। তার কোনো ছেলে মেয়ে নেই, তবে তার জন্য কোনো দুঃখও নেই। ছাত্রছাত্রীরাই তার সন্তান। বিকেলের রোদ মরে এসেছিল, কিন্তু সন্ধ্যের ছায়া তখনও নামেনি। হরিহরবাবু দেখলেন দূরে পূবের দিগন্তে তাল গাছের সারির ফাঁক দিয়ে চাঁদ উঁকি দিয়েছে, পূর্ণিমার চাঁদ। ছুটোছুটি করা ছেলেমেয়ের দলও চাঁদ দেখতে পেল। কি যে হলো, হঠাৎই ওরা খেলাধুলো ছেড়ে শান্ত হয়ে দাঁড়িয়ে পড়ল। সবাই একই সঙ্গে হাঁ করে তাকালো পূর্ণিমার চাঁদের দিকে। হরিহরবাবু বেদি ছেড়ে উঠে পড়লেন। ওরা কেন সবাই অবাক হয়ে চাঁদ দেখছে সেটা বুঝতে চেষ্টা করলেন। ওদের নিষ্পাপ মুখগুলো দেখছিলেন হরিহরবাবু। না, ওরা ফুল নয়, ফুলের চেয়ে বরং কিছু বেশি। ছোটবেলার মতো দারুণ জিনিস আর হয় না। ঠিক তখনই একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করলো। ছেলে মেয়েদের মুখগুলো বদলে যেতে শুরু করলো। নিষ্পাপ মুখগুলো বিকৃত হয়ে জন্তুর আকার নিল। চোয়াল লম্বাটে হয়ে গেল। সারি সারি ধারালো দাঁত তৈরি হলো সেখানে। হাতে পায়ে ঘাড়ে লোম গজিয়ে উঠল। কানের ওপর দিকটা ছুঁচালো হয়ে গেল। তারপর ওরা সমস্বরে এক দীর্ঘ গর্জন তুলে আকাশ বাতাস মাতিয়ে দিল। হরিহরবাবু ভয়ে কাঁপছিলেন আর কুলকুল করে ঘামছিলেন। চিৎকার শেষ করে ছেলে মেয়েগুলো হরিহরবাবুর দিকে ঘুরে তাকালো। এক বিচিত্র পাশবিক স্বরে গাইতে শুরু করল স্কুলের প্রার্থনা সঙ্গীত। তারপর ওরা হরিহরবাবুর দিকে এগিয়ে আসতে লাগলো। হরিহরবাবু বাঁশ পাতার মতো থরথর করে কাঁপতে শুরু করলেন এবং মৃত্যুর প্রহর গুনতে শুরু করলেন। ঠিক তখনই তার ঘুমটা ভেঙে গেল। কি বিশ্রী স্বপ্ন! তার সারা শরীর ঘামে ভেজা, বিছানার চাদরটাও ভিজে গেছে। অবসন্ন চোখে দেওয়াল ঘড়ির দিকে তাকালেন হরিহরবাবু। সন্ধে প্রায় 6টা। আর ঠিক তখনই স্ত্রীকে দেখতে পেলেন তার মাথার কাছে দাঁড়িয়ে, মুখে কৌতুকের হাসি। কি গো, সেই তখন থেকে ডাকছি তোমাকে, ওরা সবাই পড়তে এসে গেছে। ধর্মর করে বিছানায় উঠে বসলেন হরিহরবাবু। দেওয়ালে টাঙানো মা কালীর ফটোর দিকে তাকিয়ে কপালে হাত ঠেকালেন। মা, গো, ঘুমের মধ্যে অমন গোঙাচ্ছিলে কেন গো? তোমায় কি বোবায় ধরেছিল? কে জানে, আসলে এরা ওই বাজে স্বপ্ন দেখছিলাম। হ্যাঁ, একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন।
তোমার তো আবার অল্পেতেই ভয়। ধুর, শরীর বরং ভালো না লাগলে আজ আর পড়াতে হবে না, সেটা বলে দাও। হরিহরবাবু প্রস্তাবটাকে আমলই দিলেন না। কোচিং ক্লাস কামাই করা তিনি একেবারে পছন্দ করেন না। তিনি বিছানা ছেড়ে উঠে বসলেন, পোশাক পাল্টে বাইরের ঘরে এলেন। চিকু, প্রিয়াঙ্কা, কৌশিকের দল হাজির। ওদের দিকে এক পলক তাকিয়েই দুঃস্বপ্নটার কথা মনে পড়ে গেল। দুপুরের ঘুমটা একটু লম্বা হয়ে গেছিল। চিকু হাঁ করে হরিহরবাবুকে দেখছিল। ওর শরীরের ভেতরে শিরায় শিরায় বরফ কুচির স্রোত বইতে শুরু করল। ওর মাথা ঝিমঝিম করছিল, চোখের দৃষ্টি কেমন যেন ঝাপসা হয়ে আসছিল। চিকু টলে পড়ে যাচ্ছিল। কোনো রকমে পাশে বসা প্রিয়াঙ্কাকে ধরে নিজেকে সামলে নিল। প্রিয়াঙ্কা টের পেল চিকুর হাত বরফের মতো ঠান্ডা। ও অবাক চোখে চিকুর দিকে তাকালো। কি হয়েছে? আমি সব বুঝতে পেরে গেছি। কি বুঝলি? চিকু কোনো উত্তর দিল না। চোখের ইশারায় হরিহরবাবুকে দেখালো। প্রিয়াঙ্কা কিছু বুঝতে না পেরে ঠোঁট উল্টে প্রশ্নের ভঙ্গি করল। কোচিং শেষ হোক, তারপর বলবো। তুই আমার সঙ্গে থাক, সব বুঝতে পারবি। এবার চিকু, কিছু বলবি? না না স্যার, প্রিয়াঙ্কার সঙ্গে কি কথা বলছিস এত? পুরুত মশাইয়ের মার্ডারটা নিয়ে আলোচনা করছিলাম স্যার। গত পূর্ণিমার পর মাত্র 3টে দিন পেরিয়েছে। পুরুত মশাইয়ের হত্যাকাণ্ড জাঙ্গিকুলের ছোট বড় সবাইকে একেবারে ভিত পর্যন্ত নাড়িয়ে দিয়েছে। লোকজনের কথাবার্তা আলোচনায় এখন থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে আগামী পূর্ণিমায় সন্ধে হলেই যে যার ঘরে ঢুকে পড়বে। দরজায় খিল ইঁটে নিরাপদ আশ্রয়ে বসে থাকবে। অপঘাতে কেউ মরতে চায় না। চিকুর কথায় কোচিং সরগরম হয়ে উঠল। সুযোগ পেয়ে সকলেই খুনগুলো নিয়ে নানান মন্তব্য করতে লাগল। হরিহরবাবু হাত তুলে সকলকে চুপ করতে ইশারা করলেন। আস্তে আস্তে শোন, এই খুনগুলো নিয়ে আমিও অনেক ভেবেছি, বুঝলি। তোদের তো আগে একদিন বললাম, এ যেন ভগবান শ্রীকৃষ্ণের নৃসিংহ অবতার। তাছাড়া যারা খুন হয়েছে তাদের সবারই নিয়তি ছিল মৃত্যু। তবে জানবি, তাদের আত্মার মৃত্যু হয়নি। ওই যে গীতায় আছে, আত্মা অবিনাশী, নিত্য, অজ এবং অব্যয়। আত্মার জন্মও নেই, মৃত্যুও নেই। আত্মার আসল রূপ হলো। চিকু স্যারের কথা শুনছিল, কিন্তু প্রতি মুহূর্তেই ওর হাসি পাচ্ছিল, কারণ রোহনদার কথাগুলো ওর মনে পড়ছিল। গত পূর্ণিমার পরের দিন বিকেলে রোহনের সঙ্গে চিকু দেখা করেছিল। দেখা করার জন্য রোহনই ওকে খবর পাঠিয়েছিল। বিশুদার চায়ের দোকানে বসে মন্দিরের খুন নিয়ে চিকুর সঙ্গে আলোচনা করছিল রোহন। তারপর মন্দির থেকে পাওয়া মটর দানার মতো 3টে বিচি চিকুকে দেখিয়েছিল। এগুলো কি বলতো? সকাল থেকে অনেককে দেখিয়েছি। অনেকে বললো মনে হয় খুনির সঙ্গে ধস্তাধস্তির সময় পুরোহিত মশাইয়ের গলার মালাটা ছিঁড়ে পড়ে গেছে। বিচিগুলো দেখা মাত্র চিনতে পারল চিকু। রুদ্রাক্ষ। চমকে উঠল সে। কখনো না, কারণ এই মন্দিরে ও প্রায়ই যায়। পরীক্ষার আগে তো বেশ ঘন ঘন যায়। পুরুত মশাইকে ও বেশ খুঁটিয়ে লক্ষ্য করেছে। ওর গলায় তো রুদ্রাক্ষের মালা নেই, বরং লকেটওয়ালা একটা সোনার চেন পরেন উনি। মৃত্যুর পরেও সেটা ওর গলায় ছিল। তাহলে বিধবা ভদ্রমহিলা খুন হওয়ার পর থেকেই সকলেরই ধারণা হয়েছিল খুনি আসলে কোনো মানুষ। আবার তার বাইরের চেহারাটা অনেকটা পশুর মতো হওয়ায় কারোর ধারণা হয়েছিল সে মানুষ এবং পশুর মাঝামাঝি কোনো প্রাণী। তার সঙ্গে পূর্ণিমার সম্পর্কটা জুড়ে দিয়ে কে যেন নেকড়ে মানবের কথা বলেছিল। বিশুদা বুদ্ধ পূর্ণিমার রাত্রে শুধু শব্দ শুনেছিল, কাউকে তেমন স্পষ্টভাবে দেখতে পায়নি। পশু বলেই মনে হয়েছিল। কিন্তু পুরুত মশাইয়ের খুনের পর নেকড়ে মানুষের ধারণাটা জোরালো চেহারা পেয়ে গেছে। নেকড়ে মানুষ, যে মানুষ প্রতি পূর্ণিমার রাত্রে ভয়ঙ্কর হিংস্র অমানুষে বদলে যায়, হয়ে যায় অর্ধেক মানুষ
অর্ধেক পশু। তারপর পূর্ণিমা কেটে গেলেই সে আবার সুস্থ স্বাভাবিক হয়ে ওঠে। চিকু মনে মনে এরকম একজন অসুস্থ মানুষকে খুঁজে বেড়াচ্ছিল। রুদ্রাক্ষের মালা, রুদ্রাক্ষের মালা, রুদ্রাক্ষের মালা। একটা সন্দেহের ছায়া মনের কোণে উঁকি দিতে শুরু করলো। পঞ্চপ্রদীপের গায়ে লোম পাওয়া গেছে, তাতে আতপোড়া লোমও আছে। হয়তো পঞ্চপ্রদীপের শিখায় খুনির শরীরটা পুড়ে গেছে। ফাঁড়ির মাইতিবাবু বলছিলেন এবার কলকাতা থেকে একটা গোয়েন্দার দল আসবে, সঙ্গে ফরেন্সিক এক্সপার্টরা থাকবে। সে ওরা যা পারে করুক, কিন্তু ওদের আগে মার্ডারারটা ধরতে পারলে আমার মনটা ঠান্ডা হতো, বুঝলি তো? রোহানদা, তুমি আমাকে 2-4 দিন সময় দাও। কেন রে? আমার একটা সন্দেহ হচ্ছে। রোহন অবাক হয়ে চিকুর মুখের দিকে তাকিয়ে রইল। এখন স্যারের দিকে তাকিয়ে রোহনের মুখটা মনে পড়ে গেল চিকুর। স্যারের আত্মার কচকচি তখনও চলছিল, আর চিকু অবাক হয়ে স্যারকে দেখছিল। স্যারের গলায় রুদ্রাক্ষের মালাটা নেই। স্যারের বাঁ গালে চোখের নিচ থেকে নাকের পাশে তুলো আর স্টিকিং প্লাস্টার লাগানো। হরিহরবাবু পড়াতে আসতেই ওর মুখের ব্যান্ডেজ সকলের চোখে পড়েছে। প্রদীপ তো জিজ্ঞেসও করেছে, স্যার আপনার মুখে কি হয়েছে? হ্যাঁ, ও কিছু নয়, সামান্য একটু পুড়ে গেছে। চিকু কোনো কথা বলতে পারেনি। ওর শরীরের ভেতরে বরফ কুচির স্রোত বইতে শুরু করেছিল। তাহলে কি গত পূর্ণিমার রাতগুলোয় যারা মারা গেছে, ভগবান তাদের ভবিতব্য আগেই ঠিক করে রেখেছিলেন। মারে হরি রাখে কে? কুরুক্ষেত্রের যুদ্ধে হাজির হয়ে অর্জুন যখন বিষাদে কাতর হয়ে বলেছিলেন, আত্মীয় স্বজনকে আমি হত্যা করতে পারবো না, তখন শ্রীকৃষ্ণ হেসে বলেছিলেন, হে পার্থ, তুমি ওদের হত্যা করবে কি? আমি তো ওদের আগেই মেরে রেখেছি। জাঙ্গিকুলের ঘটনাও ঠিক একই রকম, বুঝলি? এখানে ওই খুনি স্রেফ নিমিত্ত মাত্র। ভগবান ওই 4 জনকে আগেই মেরে রেখেছিলেন। আর একজন বেঁচে গেছে কারণ বেঁচে যাওয়া তার কপালে ছিল। জ্ঞান গর্ভ ব্যাখ্যা শেষ করে হরিহরবাবু আবার লেখাপড়ায় ফিরে এলেন। বই আর খাতা খুলে ওরা সবাই পড়ায় মন দিল। কিন্তু চিকুর বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছিল। কিছুতেই ওর পড়ায় মন বসছিল না। পড়ানোর মাঝে একবার কাকিমা ঘরে এলেন। হরিহরবাবুকে চা বিস্কিট দিলেন, আর চিকুদের জন্য একটা করে কেক। কাকিমা বোধহয় বিকেলে স্নান করেছেন। ফর্সা টলটলে মুখ, কপালে বড় মাপের সিঁদুরের টিপ, গালে লাল আভা। কাকিমাকে দেখলেই কেমন যেন কাছের মানুষ বলে মনে হয়। পড়ানো শেষ হয়ে যাওয়ার পর সবাই যখন বই খাতা ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালো, চিকু তখনও বসে রইল। ওর ভেতরে কেমন একটা রাগ আর জেদ তৈরি হয়ে গিয়েছিল। স্যারকে কয়েকটা কথা ও জিজ্ঞেস করতে চায়, বুঝতে চায় ওর সন্দেহটা সত্যি কি না। কিরে চিকু, তুই যে বসে রইলি, বাড়ি যাবি না? আপনার সঙ্গে কয়েকটা কথা আছে স্যার। বন্ধুরা সব ঘর ছেড়ে বেরিয়ে গেছে। শুধু প্রিয়াঙ্কা জুতো পায়ে দিয়ে দরজার চৌকাঠের কাছে দাঁড়িয়ে আছে। কাকিমা হয়তো ভেতরের ঘরে সংসারের কাজে ব্যস্ত। কি কথা? ভেতরে কোথাও টেলিফোন বেজে উঠল। কাকিমা ফোন ধরে কথা বলতে লাগলেন। বাইরের ঘর থেকে চিকু অস্পষ্টভাবে কাকিমার গলা পাচ্ছিল। আপনার গলার রুদ্রাক্ষের মালাটা কোথায় গেল স্যার? পলকে চারপাশটা কেমন যেন স্তব্ধ হয়ে গেল। হরিহরবাবুর বাঁ চোখটা একবার কেঁপে উঠেই আবার স্বাভাবিক হয়ে গেল। হ্যাঁ, কোথাও বোধহয় খুলে পড়ে গেছে, আমি ঠিক খেয়াল করিনি। আর আপনার মুখ পুড়ে গেল কি করে? বললাম তো, সামান্য একটু পুড়ে গেছে। না স্যার, ঠিক কিভাবে পুড়লো আপনাকে বলতেই হবে। তোর এত বড় স্পর্ধা, আমার কাছে জবাবদিহি চাইছিস? এমন সময় প্রিয়াঙ্কা বাইরে থেকে ডাকল, চিকু কি
ওর দিকে না তাকিয়েই হাতের একটা ইশারা করল চিকু। বই খাতা ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালো। আপনার বাঁ গালে পঞ্চপ্রদীপের ছাপ পড়ে গেছে। চিকুকে অবাক করে দিয়ে হরিহরবাবুর বাঁ হাতটা সঙ্গে সঙ্গে গালে পৌঁছে গেল। ওর হাতের আঙুল আন্দাজে ভর করে পঞ্চপ্রদীপের ছাপটাকে খুঁজতে চাইল। এইবার চিকুর প্রমাণ খোঁজার পালা শেষ হলো। অসুস্থ নরপশুটাকেও খুঁজে পেয়ে গেছে। কিন্তু ও এতটুকুও ভয় পেল না, কারণ এতদিনেও বুঝে গেছে পূর্ণিমার রাত ছাড়া এই মানুষটাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার রুদ্রাক্ষের মালাটা গত পূর্ণিমা রাতে শিবতলার মন্দিরে ছিঁড়ে পড়ে গেছে স্যার। আর সে রাতে পুরুত মশাই বোধহয় আপনার সঙ্গে একটু ধস্তাধস্তি করেছিলেন। চিকু, চিকু, তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। এসব আজে বাজে কথা বলার সাহস তুমি কোথা থেকে পেলে? হ্যাঁ, অসভ্য ইতর। স্যার রেগে গিয়ে কথাগুলো বলছিলেন বটে, তবে সেগুলো কেমন যেন ফাঁকা আওয়াজের মতো শোনাচ্ছিল। আর স্যারের চোখ মুখও কেমন অপরাধীর মতো ফ্যাকাশে লাগছিল। এমন সময় অন্দরমহল থেকে কাকিমা বেরিয়ে এলেন। কাকিমাকে দেখে চিকুর বুকের ভেতরটা মুচড়ে উঠল। নিপাট ভালো মানুষ কাকিমা বোধহয় হরিহরবাবুর আসল চেহারাটা জানেন না। জানলে হয়তো তিনি শোকে দুঃখে আত্মহত্যাই করবেন। কাকিমার সামনে আর কোনো কথা বলতে পারল না চিকু। হরিহরবাবু চিকুর দিকে দুপা এগিয়ে এলেন, মুখের ভাব মোলায়েম করলেন। তোর বয়স অল্প, তোর না জানার জগৎটা বড় বেশি। জানবি, জানবি পাপ করলে তার শাস্তি পেতেই হবে। শ্রীকৃষ্ণের নৃসিংহ অবতার হিরণ্যকশিপুকে ধ্বংস করেছিল। আমিও কোনো পাপ করিনি। হেই, কি হয়েছে? ভেতর থেকে চেঁচামেচি শুনতে পাচ্ছিলাম যে। এত শোরগোল কিসের? ও কিছু নয়, চিকুকে একটু শাসন করছিলাম। বাচ্চা ছেলে তো, আমি ওকে ক্ষমা করে দিয়েছি। ক্ষমাই তো পরম ধর্ম। চিকু ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এলো। চিকুর হাত ছুঁল প্রিয়াঙ্কা। কি ব্যাপার বলতো? তোদের কথাবার্তার আমি কোনো মিনিং খুঁজে পাচ্ছি না। স্যারের সঙ্গে পঞ্চপ্রদীপ আর পুরুত মশাইয়ের রিলেশন কি? চল, যেতে যেতে সব বলছি। তবে তুই কাউকে এই কথাগুলো বলতে পারবি না, প্রমিস? প্রমিস। ওরা সাইকেল চালাতে শুরু করলো। বাতাসে অনেকক্ষণ ধরেই একটা ঝড়ের গন্ধ টের পাওয়া যাচ্ছিল। গুমোটের মধ্যে ঠান্ডা হাওয়া মাঝে মধ্যেই খেলে বেড়াচ্ছিল। মনে হচ্ছিল শিগগিরই একটা কাল বৈশাখী হবে। চিকুর কাছে সব শোনার পর প্রিয়াঙ্কা ভয়ে কাঠ হয়ে গেল। আমি আর বাংলা কোচিনে পড়তে যাব না। আমি যতটুকু বুঝেছি, পূর্ণিমা রাত ছাড়া স্যারকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু আমার সঙ্গে যেরকম কথা কাটাকাটি হয়ে গেল, তাতে আমার আর বাংলা কোচিংয়ে যাওয়া হবে না। বাড়িতে বাবা মাকে কি বলবো তাই ভাবছি। তোর কথা কেউ বিশ্বাস করবে না, সবাই প্রুফ চাইবে, বলবে এ হতে পারে না, ইম্পসিবল। প্রিয়াঙ্কার কথাগুলো চিকু কিছুক্ষণ চিন্তা করল। ওর মনে হলো প্রিয়াঙ্কা ঠিকই বলেছে। হরিহর বাবুর মতো ধার্মিক সাত্ত্বিক মানুষকে কেউ রক্তপিশাচ বলে ভাবতে পারবে না। তাছাড়া হয়তো সবাই জানতে চাইবে যে হঠাৎ করে মানুষটা এরকম হয়ে গেল কেমন করে। উনি জাঙ্গিকুলে বহু বছর ধরে আছেন, এতদিন তো পূর্ণিমার রাত্রে কোনো খুন হয়নি। তাহলে 4-5 মাস আগে এমন কি হলো যে মানুষটা অমানুষ হয়ে গেল? চিকু এসব প্রশ্নের কোনো উত্তর পাচ্ছিল না। প্রমাণের কথা ভাবতে ভাবতেই ওর মাথার ভেতরটা কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছিল। সত্যি তো, ওর মুখের কথা কেউ এক বর্ণও বিশ্বাস করতে চাইবে না। তাছাড়া চিকু নিজেও হরিহর বাবুকে নৃশংস ভয়ঙ্কর একটা অমানুষ বলে ভাবতে পারছিল না। সুতরাং অকাট্য একটা প্রমাণ চাই। তার জন্য বোধহয় আগামী পূর্ণিমা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই।
কিন্তু পূর্ণিমা আসতে তো এখনো অনেক দিন বাকি। এতগুলো দিন কি স্রেফ হাত গুটিয়ে বসে থাকা যায়? চিকুর মাথায় বুদ্ধিটা এলো। ঠিকই বলেছিস, সবাই প্রমাণ চাইবে, কিন্তু বিশ্বাস কর আমার আর কোনো সন্দেহ নেই। অবশ্য আমার মুখের কথা সবাই মানবে কেন? আচ্ছা ধর, স্যার নিজেই যদি সব স্বীকার করেন? স্যার হঠাৎ কনফেস করতে যাবেন কেন? কারণ আমি আর তুই স্যারকে ফোন করে করে পাগল করে মারবো। ওরে বাবা! কোনো ভয় নেই, আমি তোকে সব শিখিয়ে দিচ্ছি। তুই রোজ একবার ফোন করবি আর আমি একবার, তাতেই আশা করি অ্যাকশন হবে। আরও মিনিট 15 আলোচনার পর চিকু বাড়িতে ফিরে এলো। রাত্রে শোয়ার আগে ও মাকে বলল বাংলা কোচিংয়ে ঠিকমতো পড়া হচ্ছে না, ও অন্য বাংলা স্যারের কোচিংয়ে ভর্তি হবে। মা খানিকটা অবাক হলেও রাত্রে আর কথা বাড়ালো না। পরদিন সকালে বাবা অফিস বেরিয়ে যাবার পর চিকু হরিহর বাবুর বাড়িতে ফোন করল। কাকিমা ফোন ধরে হ্যালো বলতেই ও খুব মোলায়েম গলায় বলল, স্যার আছেন? ধরো দিচ্ছি। গলাটা হালকা বদলে নেওয়ায় কাকিমা চিকুর গলা চিনতে পারেননি। হ্যালো। চিকু রিসিভারের খুব কাছে মুখ এনে ফিস ফিস করে কথা বলা আরম্ভ করলো, যাতে ওর আসল গলা ঠিকভাবে বোঝা না যায়। তোমার পাপের বোঝা তোমাকে শেষ করে দেবে। কে কে? আমি সব জানি। গত 4টে পূর্ণিমায় তুমি 4জন মানুষকে নৃশংসভাবে খুন করেছো, আর একজনকে খুন করতে গিয়ে শেষ পর্যন্ত পারোনি। কে চিকু? না, তবে আমি সব দেখেছি, সব জানি। সামনের পূর্ণিমায় কাউকে আমি খুন হতে দেব না। চিকু, তুই আমাকে মিছি মিছি সন্দেহ করছিস। আমি কোনো পাপ করিনি। তুই খুব ভালো ছেলে। মিছি মিছি আমাকে ভুল বুঝিস না। অন্য কাউকে খুন করার চেয়ে নিজেকে খুন করা অনেক সহজ। তোমার সুইসাইড করা উচিত। তোমার মতো পাপীরা আত্মহত্যা করলে সেটা মহাপাপ হয় না। সামনের পূর্ণিমায় তুমি নিজেকে খুন করো, সেটা সবার পক্ষে ভালো হবে। তুই ভুল করছিস। আমি পাপী নই। আমি কোনো পাপ করিনি। পূর্ণিমার রাতে তুমি কি করো জাঙ্গিকুলে সবাইকে আমি জানিয়ে দেব। রাস্তাঘাটে লোকে তোমাকে দেখলে ছি ছি করবে, তোমার গায়ে থুতু দেবে। সুইসাইড করা ছাড়া তোমার আর কোনো পথ নেই। রিসিভার নামিয়ে রাখলো চিকু। ওর বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছিল, বড় বড় নিঃশ্বাস পড়ছিল। আবার কাল সকালে ও স্যারকে ফোন করবে, কিন্তু এভাবে ফোন করলে কি কাজ হবে? স্যার কি পুলিশের কাছে নিজের দোষ স্বীকার করবেন? তাছাড়া এরকম ভয়ঙ্কর অলৌকিক ঘটনা পুলিশ কি বিশ্বাস করবে? এরকম নানান কথা ভাবতে ভাবতে স্কুলের জন্য তৈরি হতে লাগলো চিকু। আজ জনতা কেবিনের সামনে প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করবে সে। বলবে টেলিফোনে স্যারের সঙ্গে ওর কী ধরনের কথাবার্তা হয়েছে। তাহলে প্রিয়াঙ্কার ফোন করার কাজে খানিকটা সুবিধা হতে পারে। সাইকেল নিয়ে স্কুলে যাওয়ার পথে দেশপ্রিয় সুইটসের কাছে রোহনকে দেখতে পেল চিকু। সঙ্গে ওর 2-4 বন্ধু বান্ধব দাঁড়িয়ে আছে। চিকু রোহনের কাছে গিয়ে সাইকেল থামালো। রোহনদা, তোমার সঙ্গে জরুরি কথা আছে। উত্তরে রোহন পকেট থেকে রুদ্রাক্ষের একটা দানা বের করল। এ ব্যাপারে? হ্যাঁ। এখন বলবি? না, স্কুলে দেরি হয়ে যাবে। সন্ধেবেলায় তোমার সঙ্গে আলাদা করে কথা বলবো। সাইকেল চালিয়ে বেরিয়ে গেল চিকু। সন্ধ্যাবেলা ওর কাছে সব কথা শুনে রোহন একেবারে তাজ্জব হয়ে গেল। এ কথা তো কেউ বিশ্বাস দিতে চাইবে না রে। হ্যাঁ, প্রিয়াঙ্কাও তাই বলছিল। প্রমাণ চাই। দেশপ্রিয় সুইটসের কাছে একটা শিরিষ গাছের পাশে দাঁড়িয়ে রোহন আর চিকু কথা বলছিল। বিকেলের দিকে একটা কালবৈশাখী হয়ে 2 পশলা বৃষ্টি হয়ে গেছে, তাই রাস্তায় কাদা আর জল। স্কুটার বা গাড়ি গেলে কাদা জল ছিটকে আসছে।
তাই পথচারীরা এবড়ো খেবড়ো রাস্তার পাশ ঘেঁষে হাঁটছে। প্রমাণ চাই। রুদ্রাক্ষের মালার মুখের পোড়া দাগ তো ঠিক প্রমাণ নয়। সেই জন্যই তো আমি আর প্রিয়াঙ্কা উড়ো ফোন করে স্যারকে কনফেস করতে বলছি। তাতে আর কি লাভ বলতো? তোর ফোনে হরিহরবাবু সব স্বীকার করলেন, তাতে তো ওকে অ্যারেস্ট করা যাচ্ছে না। এরকম আজগুবি ব্যাপারকে বিশ্বাস দেবে বলতো? কেন? লাস্ট পূর্ণিমার রাতে সেই অমানুষটার ফেরোসাস গর্জন অনেকেই তো শুনেছিল। শোন, শোনা এক জিনিস আর চোখে দেখা এক জিনিস, বুঝেছিস? টেলিফোনে কাজটা আর কটা দিন চালিয়ে যাই, দেখি মাথায় আর কোনো আইডিয়া আসে কি না। তুমিও ব্যাপারটা নিয়ে একটু ভেবে দেখো। হ্যাঁ, তবে এখনই কাউকে কিছু বলার দরকার নেই, কি বলো? মাথা খারাপ? শোন, তুই তোর অপারেশন চালিয়ে যা, আর কোনো আইডিয়া এলে আমাকে বলবি, বুঝছিস? রোহনের কথায় ঘাড় নেড়ে বাড়ির দিকে ফিরে চলল চিকু। রাত্রে বিছানায় শুয়ে চিকু ছটফট করতে লাগলো। কিছুতেই ওর ঘুম আসছিল না। ওর ভয় হচ্ছিল যে ঘুমিয়ে পড়লেই ও হয়তো হরিহর বাবুকে স্বপ্নে দেখবে। সৌম্যকান্তি মানুষটা ধীরে ধীরে কিভাবে বদলে যাচ্ছে অমানুষে। তারপর এগিয়ে আসছে চিকুর দিকে, সামনে দুটো হাত বাড়ানো, সেই হাতের 10 আঙুলে লম্বা লম্বা বাঁকানো নখ। চিকু টের পাচ্ছিল প্রিয়াঙ্কা ওকে হাত ধরে প্রাণপণে টানছে আর চিৎকার করছে, পালা চিকু পালা, পালা চিকু পালা। চিকুর ঘুম ভেঙে গেল। নানান কথা ভাবতে ভাবতে কখন ওর তন্দ্রা মতো এসেছিল কে জানে। প্রিয়াঙ্কার কথা মনে পড়ল ওর। রাত 8টা নাগাদ প্রিয়াঙ্কাকে ও ফোন করেছিল। তখনই প্রিয়াঙ্কা ওর উড়ো ফোনের কথাবার্তা চিকুকে জানিয়েছে। কথাগুলো চিকুর মনে ভেসে উঠল আবার। ও প্রান্তে ফোন বেজে উঠতেই হরিহরবাবুর স্ত্রী ফোন ধরেছিলেন। স্যার আছেন? ধরো, দিচ্ছি। হ্যালো। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবু ঘৃণা তারে যেন তৃণ সমদহে। কে 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 কথা বলছো? সামনের পূর্ণিমায় তুমি বাড়ি ছেড়ে বেরাবে না, বেরালেই তোমাকে খতম করে দেওয়া হবে। আমি আমি আমার কোনো দোষ নেই। এটা এটা আমার অসুখ। অসুখের উপর আমার কোনো হাত নেই। তুমি শিক্ষকদের কলঙ্ক, জাঙ্গি কুলের কলঙ্ক। না না না, আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো পাপ করিনি। আমার আত্মা পবিত্র। তোমার আত্মা বলে কিছু নেই, তুমি প্রেতাত্মা। বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। একটা শয়তান ছল করে আমাকে দিয়ে এসব করিয়ে নেয়। আমার তখন কোনো জ্ঞান থাকে না। আর কাউকে খুন করার চেয়ে নিজেকে খুন করা অনেক সহজ। তোমার সুইসাইড করা উচিত। তুমি কে? হরিহরবাবুর গলার স্বর হঠাৎ দিব্যি স্পষ্ট। কান্নার কোনো ছোঁয়া সেখানে নেই। তাহলে কি স্যার এতক্ষণ অভিনয় করছিলেন? কে তুমি? চিকুর বন্ধু প্রিয়াঙ্কা না? সঙ্গে সঙ্গে প্রিয়াঙ্কা ভয় পেয়ে রিসিভার নামিয়ে রেখেছে। ওর হাত থরথর করে কাঁপছিল। সত্যি কি এটা একটা স্যারের অসুখ? এই অসুখের ওপরে কি স্যারের কোনো হাত নেই? সত্যি কি একটা শয়তান ছল করে স্যারকে দিয়ে প্রতি পূর্ণিমায় জঘন্য কাজ করিয়ে নেয়? এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল চিকু। কিন্তু পরদিন সকালে ঘুম ভাঙতেই চিন্তাগুলো আবার চিকুর ওপর ঝাঁপিয়ে পড়ল। একই সঙ্গে ওর মনে পড়ে গেল স্যারকে আবার ফোন করতে হবে আজ। হরিহরবাবুর কাছ থেকে নেমন্তন্নটা এলো একেবারে আচমকা। এরকম ভয়ঙ্কর নেমন্তন্ন চিকু জীবনে কখনো পায়নি। পূর্ণিমার রাত্রে স্যার ওকে এবং প্রিয়াঙ্কাকে বাড়িতে আসতে বললেন। উড়ো টেলিফোনের ব্যাপারটা 3-4 দিন চলার পরেই নেমন্তন্নটা পেল চিকু। রোজকার মতো সেদিন সকালে স্যারের বাড়িতে ফোন করেছিল চিকু। স্যার নিজেই ফোন ধরলেন। হ্যালো চিকু। সামনের পূর্ণিমায় কোনো মানুষ যেন খুন না হয়। না না, আর কেউ খুন হবে না, আর কেউ খুন হবে না। কিন্তু একটা সুইসাইড যেন হয়। সুইসাইড? হ্যাঁ, একটা নরপিশাচ যেন আত্মহত্যা করে। এই আত্মহত্যা
আত্মহত্যায় কোনো পাপ নেই, বরং প্রায়শ্চিত্ত আছে। নিজেকে খুন করতে আমি পারবো না, তাহলে তোদের কাকিমাকে কে দেখবে? এই যে কি কষ্ট তা তুই বুঝবি না। এই অসুখের জ্বালা আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে। যাদের তুমি খুন করেছো তাদের আত্মীয় স্বজন তোমার চেয়ে অনেক বেশি কষ্ট পাচ্ছে। তোমাকে আত্মহত্যা করতেই হবে। চিকু, চিকু শোন, চিকু। কি? সামনের গুরু পূর্ণিমায় তুই আমার বাড়িতে আয়, আমি তোকে সব খুলে বলবো। তখন তুই আমার অসুখের ব্যাপারটা বুঝতে পারবি, তুই ঠিক বুঝতে পারবি। চিকু বেশ অবাক হলো। তাহলে কি সামনের পূর্ণিমায় কারো খুন হওয়ার ভয় নেই? সন্ধ্যের পরে তুই আসিস, আর প্রিয়াঙ্কাকেও সঙ্গে নিয়ে আসিস পারলে। স্যার, তাহলে ওদের দুজনের গলাই নিশ্চিতভাবে ধরে ফেলেছেন, সুতরাং আর লুকোচুরি করে কোনো লাভ নেই। তাই চিকু স্বাভাবিক গলায় কথা বলতে লাগলো। প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে আসবো কেন? তুই সেদিন সন্ধ্যাবেলায় আমার সঙ্গে যখন তুমুল তর্ক জুড়ে দিয়েছিলি, প্রিয়াঙ্কা তখন তোর সঙ্গে ছিল। ওর মনে হয়তো নানা রকম কৌতূহল হচ্ছে, হয়তো তোর মতোই আমাকে শয়তান, পিশাচ কিংবা অমানুষ বলে ভাবছে। আর তুই তো জানিস তোরা দুজন আমার সবচেয়ে প্রিয় স্টুডেন্ট। তোদের মনে কোনো ব্যথা দিতে আমি চাই না। বুঝতে পারলি আমি কি বলছি? চিকুর চিন্তাগুলো মনের ভেতর তালগোল পাকিয়ে যেতে লাগলো। হরিহরবাবুর কথায় সাপ খেলানো বাঁশির মতো সুর, সেই সুর চেতনাকে অবশ করে দিতে চাইছে। চিকুর মাথা ঝিমঝিম করছিল। চোখের সামনে যদি সবটা দেখিস, তবে তোরা ব্যাপারটা তুলিয়ে বুঝতে পারবি আমার আসলে কোনো দোষ নেই। সবই নিয়তি, সব নিয়তি। শেষ পর্যন্ত চিকু রাজি হলো, কারণ জলজ্যান্ত প্রমাণ চাইলে এ ছাড়া আর কোনো পথ নেই। তবে রোহনদাকেও ও সঙ্গে নিয়ে যাবে, এবং সত্যি সত্যি যদি কোনো বিপদ হয় তাহলে রোহনদাই ওকে বাঁচাবে। সুতরাং রোহনকে নেমন্তন্নের খবরটা জানালো চিকু। কি করি বলো তো রোহনদা? যাবো? 100 বার যাবি, নইলে কেসটা প্রমাণ কি করে করবো আমরা? যদি স্যারের বাড়িতে সাংঘাতিক কিছু হয়? খদ্দরের পাঞ্জাবির তলায় হাত ঢোকালো রোহন। তারপর একটা দোনলা শটগান বের করলো। এই দেখ, নলকাড়া দোনলা মেশিন, দিসি মাল, কিন্তু বিদেশিকে এক কথায় টেক্কা দিবে। কিছুদিন ধরে শুনছিস না পাশের নলডাঙ্গায় বিশাল ডাকাতি হচ্ছে, তাই গত মাসে এটা কিনলাম। এটা কাছ থেকে ফায়ার করলে না বডি ফুটো করে একদম একজোড়া গুলি বেরিয়ে যাবে। শোন, তুই প্রিয়াঙ্কা তোরা পড়াশোনা এ ক্লাস, আমাদের দেশের ফিউচার। আমার কাজ কি জানিস? যে শয়তানের বাচ্চাগুলো তোদের মতো ব্রাইট ছেলে মেয়েদের পথের কাঁটা হয়ে দাঁড়ায় না, তাদের খতম করা। হয় জানে নয় মানে, একেবারে শেষ করে ছেড়ে দেবো। তো কোনো ভয় নেই, চাঁদটা পুরোপুরি একবার জাস্ট গোল হতে দে, তারপর দেখবি চাঙ্গিগুলো সব গোলমাল তোর এই রোহনদা একেবারে উড়িয়ে দেবে। চিকু অবাক হয়ে রোহনকে দেখছিল। বিশুদার দোকানের বাল্বের আলোয় রোহনের চোখ চকচক করছিল। খারাপকে খতম করার জন্যই যেন ও নিজেও খারাপ হয়েছে। পূর্ণিমার দিন কিভাবে ওরা যাবে, কখন যাবে, সেই সব কথা চাপা গলায় আলোচনা করে নিল ওরা। প্রিয়াঙ্কাকেও পরিকল্পনা জানিয়ে দেবে চিকু। তারপর ওরা পূর্ণিমার জন্য অপেক্ষা করতে লাগলো। পূর্ণিমার তখনও 16 দিন বাকি। চিকুরা 16, 15, 14 করে দিন গুনতে লাগলো। পূর্ণিমা এসে পড়ার 2-4 দিন আগেই বর্ষা জাঙ্গিকুলে উঁকি ঝুঁকি মারতে শুরু করল। জলাপুকুরের জল বেড়ে উঠল। আগাছার ঝোপঝাড়গুলো প্রকৃতির আশকারা পেয়ে আবার মাথাচাড়া দিতে শুরু করল। পথঘাটে খানাখন্দে ঘোলা জল জমতে শুরু করল। বর্ষার সময় সবুজ গাছপালা থেকে একটা অদ্ভুত গন্ধ পায় চিকু। সেই গন্ধে আকাশ বাতাস ছেয়ে গেল। বাঁশপাতি, কাঠঠোকরা, বুলবুলি, মাছরাঙা পাখিগুলো
ঝকঝকে রং নিয়ে এদিকে সেদিকে উড়ে বেড়াতে লাগলো। গুরু পূর্ণিমার দিন সন্ধে 7টা নাগাদ চিকু আর প্রিয়াঙ্কা যখন সাইকেল চালিয়ে হরিহরবাবুর বাড়িতে এসে পৌঁছালো, তখন বেশ বৃষ্টি পড়ছে। আশপাশ থেকে ব্যাঙের ডাক কান ঝালাপালা করে দিচ্ছে। গ্রিলের দরজা খুলে ভেতরে ঢুকলো চিকু আর প্রিয়াঙ্কা। সাইকেল দুটো একপাশে দাঁড় করিয়ে দিয়ে ওরা ছাতা মাথায় দিয়ে বাড়ির দরজার কাছে এসে দাঁড়ালো। তারপর পেছন ফিরে রাস্তার দিকে তাকালো। একে বৃষ্টি, তার ওপর রাস্তার আলো টিমটিম করে জ্বলছে। তা সত্ত্বেও ওরা রোহন আর ছোটকুকে দেখতে পেল। একটা আম গাছের আড়াল থেকে বেরিয়ে ওদের দিকে হাত নাড়ল। তারপর তাড়াতাড়ি পা চালিয়ে হরিহরবাবুর বাড়ির ভেতরে ঢুকে পড়ল ওরা। রোহন একটা বর্ষাতি পরে এসেছে, আর ছোটকুর মাথায় নীল রঙের পলিথিন শিটের ঘোমটা। তার উপরে বৃষ্টি পড়ে চড়বড় চড়বড় শব্দ হচ্ছে। রোহনের ইশারায় ছোটকু সুপুরি গাছের নিচে গিয়ে দাঁড়ালো। শোন, তোরা ভেতরে যা, আমি আর ছুটকু দরজার কাছে আছি, কান পেতে সব শোনার চেষ্টা করছি। কেস ডেঞ্জারাস হয়ে গেলে আমাকে ডাকবি, হ্যাঁ? কথাগুলো বলে রোহন আর ছোটকু আড়ালে সরে গেল। চিকু কলিং বেল বাজালো। কাকিমা এসে দরজা খুলে দিলেন। ইস, আরে অনেকটা ভিজে গেছো দেখছি। ভেতরে চলো, ভেতরে চলো, তোয়ালে দিয়ে মাথা মুছে নেবে। চলো চলো, আর দাঁড়িয়ে থেকো না। কাকিমার পেছন পেছন ওরা দুজন পড়ার ঘরে গিয়ে ঢুকল। আর ঢোকার সঙ্গে সঙ্গেই ভয়ে পাথর হয়ে গেল। হরিহরবাবু মেঝেতে বেশ আয়েশ করে বসে আছেন। খুব ধীরে ধীরে পান চিবোচ্ছেন। চোখে শান্ত নিশ্চিন্ত দৃষ্টি, যেন শিকার খুব কাছাকাছি, একেবারে আওতার মধ্যে চলে এসেছে। স্যারকে দেখা মাত্রই চিকু আর প্রিয়াঙ্কার সব সাহস উবে গেল। দুজনেই কুলকুল করে ঘামছিল আর ফ্যালফ্যালে চোখে হরিহরবাবুর দিকে তাকিয়েছিল। বারবার মনে পড়ছিল আজ পূর্ণিমা। আয় আয় বস, একটু জিরিয়ে নে, তারপর সব বলছি। তোরা তোরা যা যা জানতে চাস জিজ্ঞেস করবি, আমি তোদের সব প্রশ্নের উত্তর দিয়ে দেব। শতরঞ্জি পাতাই ছিল। ওরা স্যারের থেকে একটু দূরত্ব রেখে জড়সড় হয়ে বসল। কাকিমা একটা তোয়ালে নিয়ে এসে ঘরে ঢুকে ওদের হাতে দিলেন। নাও, এটা দিয়ে গা মাথা একটু মুছে নাও দেখি। কি গো, আজ আর কেউ পড়তে আসবে না বুঝি? না, আজকে ওদের দুজনকে স্পেশাল ক্লাস করাবো বলে ডেকেছি। হ্যাঁ, বেশ, তোমরা পড়ো, আমি পেঁয়াজের বেগুনি ভাজছি, খেয়ে যাবে কিন্তু। কাকিমা আড়ালে চলে যেতেই হরিহরবাবু নড়ে চড়ে বসলেন। তোদের আজ খোলাখুলি সব বলবো। আমার একটা মারাত্মক অসুখ হয়েছে, এমন অসুখ যে সবাইকে এটার কথা খোলাখুলিভাবে বলা যায় না। তা সত্ত্বেও আমি অনেক ডাক্তার দেখিয়েছি, তাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে অসুখটার আভাস দিয়েছি। তারা ওষুধ দিয়েছেন, কিন্তু সেসব ওষুধে কোনো কাজ হয়নি। চিকু আর প্রিয়াঙ্কা দম বন্ধ করে শুনছিল। ওদের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বাইরে থেকে বৃষ্টির শব্দ আর ব্যাঙের ডাক ভেসে আসছে। সিলিং ফ্যানের হাওয়ায় চিকু কেমন যেন শীত শীত করছে। আনমোনা চোখে একটা বন্ধ দরজার দিকে তাকিয়ে হরিহরবাবু বলে চললেন, অসুখটা আমার আগে ছিল না। গত বছর পুজোর সময় আমি আর তোদের কাকিমা ওই হিমাচল প্রদেশে বেড়াতে গিয়েছিলাম, কুলু মানালির দিকটারে। সেখানে একদিন এক পাহাড়ি রাস্তায় এক পাহাড়ি উপজাতির লোকের সঙ্গে আমাদের আলাপ হয়। লোকটা পথের ধারে একটা ছোট্ট ঝুপড়িতে বসে উল্কি কাটার কাজ করছিল। আমি আর তোদের কাকিমা সেখানে দাঁড়িয়ে ওর কাজ দেখছিলাম। লোকটা ভাঙা ভাঙা হিন্দিতে আমাকে বলেছিল, বাবুজি, আপনারা উল্কি কেটে গায়ে ছবি এঁকে নিন, আমার কাছে নানান ধরনের ছবি আছে। এমন ছবিও আছে যার মধ্যে অনেক ক্ষমতা আছে, মানুষকে তেজি করে দেয়, সব মুশকিল আসান করে দেয়। এসব উল্কি তন্ত্রমন্ত্র করে আঁকতে হয়।
বলেছিল মাত্র 100 টাকা দিলেই সেগুলো এঁকে দেবে সে। কি যে হলো আমাদের, লোকটার কথায় রাজি হয়ে গেলাম। পাঞ্জাবির বোতামগুলো খুলে ফেললেন হরিহরবাবু। ওটার গলার কাছটা বাঁদিকে টেনে নামালেন। এই যে এ দেখ। ঘরের আলোয় স্পষ্ট দেখা গেল স্যারের বাঁ বাহুতে একটা লোমশ পশুর ছবি আঁকা। পশুটা যেন কেমন কুঁজো হয়ে রয়েছে, যেন এক্ষুনি শিকার লক্ষ্য করে ঝাঁপ দেবে। পাঞ্জাবিটা আবার ঠিকঠাক করে নিলেন স্যার। তারপর থেকেই আমার ক্লান্তি ক্রমশ কমতে লাগলো। সবসময় শরীরের ভেতরে একটা চনমনে ভাব টের পেতাম। বিশেষ করে পূর্ণিমার রাতে কিছু একটা করার নেশায় একেবারে কেঁপে উঠতে লাগলাম। সে সঙ্গে কেমন যেন জ্বর জ্বর লাগতো। বেশ মনে আছে, গত ডিসেম্বরের পূর্ণিমায় আমি প্রথম খুন করেছিলাম। না, মানুষ নয়, একটা ছাগলকে মেরেছিলাম। তারপর ধীরে ধীরে অসুখের তেজটা বাড়তে লাগলো। আর গত ফেব্রুয়ারিতে প্রথম একজন ভবঘুরে ভিখিরিকে খুন করলাম। তোরা বলবি আমি মহাপাপী, তাই তো? কিন্তু আমি বলবো আমি নির্দোষ। আমার একটা অসুখ হয়েছে, যে অসুখটা ডাক্তাররা সারাতে পারছে না। তোরা আমাকে ভুল বুঝিস না। মাঝে মাঝে মনে হয় আমি অপরাধী, মনে হয় আত্মহত্যা করে এই নোংরা জীবনটাকে শেষ করে দিই। কিন্তু তারপরে আবার মনে হয় আমার তো কোনো দোষ নেই। আসলে এই অসুখটা তো আমার নিয়তি, আমার ভবিতব্য, আমার নিয়তি। তোদেরও বোধ হয় নিয়তি। হঠাৎ অর্থহীন কর্কশ জড়ানো শব্দ বেরিয়ে আসতে শুরু করলো ওর মুখ দিয়ে, এবং ভয়ঙ্কর পরিবর্তনটা শুরু হয়ে গেল। চিকু আর প্রিয়াঙ্কা এত ভয় পেয়ে গেল যে ভয় বোধটাই ওদের মন থেকে উবে গেল। ওরা হাঁ করে স্যারের পাল্টে যাওয়া দেখতে লাগলো, যেন মুগ্ধ হয়ে কোনো হরর সিনেমা দেখছে। স্যারের দেহটা ফুলতে লাগলো, চোয়াল লম্বা হয়ে গেল, ঠোঁট ফাঁক হয়ে পান চিবানো ছিবড়ে বেরিয়ে এলো, দাঁতগুলো হয়ে গেল ধারালো আর লম্বা। ফুলে ওঠা শরীরের চাপে পাঞ্জাবি ফেটে গিয়ে কাপড়ের টুকরোগুলো এখান ওখান থেকে ঝুলে রয়েছে। সিলিং ফ্যানের হাওয়ায় সেগুলো পতাকার মতো উঠছে। বর্ষায় আগাছা গজিয়ে ওঠার মতো স্যারের সারা শরীরে বড় বড় লোম গজিয়ে উঠল। হাত পায়ের নখগুলো মাপে বড় হয়ে লম্বা বাঁকানো ছুরির ফলা হয়ে গেল। চোখের সামনে হরিহরবাবু মানুষ থেকে অমানুষ হয়ে গেলেন। প্রিয়াঙ্কা ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো। চিকুর হাত ধরে প্রচণ্ড এক টান মারল। চিকু অনেকক্ষণ ধরে একটা চিৎকার খুঁজে বেড়াচ্ছিল। স্বপ্নের মধ্যে যেমন দৌড়াতে চাইলেও দৌড়ানো যায় না, এই মুহূর্তে চিৎকারটাও চিকুকে নিয়ে সেই রকমভাবে খেলছিল। ভয়ঙ্কর অমানুষটা উঠে দাঁড়িয়ে সজোরে মাথা ঝাঁকালো। লালা ছিটকে পড়ল ওটার মুখ থেকে। তারপর চাপা গর্জন করে চিকুদের দিকে এক পা এগিয়ে এলো। কোমরের কাছে ধুতিটা এলোমেলোভাবে জড়িয়ে থাকায় প্রাণীটাকে ভারী অদ্ভুত দেখাচ্ছিল। প্রিয়াঙ্কা গলা ফাটিয়ে চিৎকার করে উঠল। যে প্রমাণ ওরা এতদিন ধরে খুঁজছিল, সেই প্রমাণ এখন ওদের চোখের সামনে। কি ভয়ঙ্কর সেই প্রমাণ! এই অমানুষটাকেই চিকু জলাপুকুর থেকে শ্যাওলা আর কচুরিপানা মাথায় নিয়ে উঠে আসতে দেখেছিল। অমানুষটা একটা হিংস্র গর্জন করে উঠল, আর সঙ্গে সঙ্গে বাইরে বাজ পড়ার শব্দ হলো। তারপরেই চিকুরা শুনতে পেল দরজায় প্রচণ্ড ধাক্কার আওয়াজ। কাকিমা ভেতর থেকে পড়ি কি মরি করে ছুটে এলেন পড়ার ঘরে। অমানুষটার দিকে অদ্ভুত চোখে তাকালেন। সঙ্গে সঙ্গে বাইরের দরজার ছিটকিনি ভাঙার আওয়াজ শোনা গেল। হুড়মুড় করে ঘরে ঢুকে পড়ল রোহন আর ছোটকু। ওদের সারা শরীর জলে ভেজা, বড় বড় শ্বাস ফেলে হাঁপাচ্ছে। ওদের গায়ে বর্ষাতি বা পলিথিন শিট নেই, বোধহয় বাইরে কোথাও খুলে এসেছে। ওদের দেখেই কাকিমার মুখটা কেমন যেন
ফ্যাকাশে হয়ে গেল। কে 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 তোমরা? কে? উত্তরে রোহন শটগানটা বের করে উঁচিয়ে ধরল। চিকু আর প্রিয়াঙ্কা তখন ঘরের এক কোণে দেওয়ালে মিশে যেতে চাইছে। এ ওকে আঁকড়ে ধরে থরথর করে কাঁপছে। বিশাল চেহারার অমানুষটার ছায়া ঘরটাকে অন্ধকার করে দিয়েছে। ওটার হলদেটে সবুজ চোখ রেডিয়াম দেওয়া ঘড়ির মতো চলছে। ওটা কি বুঝলো কে জানে। চিকুদের দিক থেকে ঘুরে তাকালো রোহনদের দিকে। ছোটকুর চোখ যেন ছিটকে বাইরে বেরিয়ে আসবে। ওর মুখ হাঁ করা, সারা শরীর ঠকঠক করে কাঁপছে। কিন্তু রোহনের চোখে ঠান্ডা দৃষ্টি। ও যেন আগে থেকেই জানতো এই রকমই কিছু একটা হবে। রোহন আর দেরি করল না, প্রাণীটার মুখের দিকে শটগান তাক করল। এইবার তোর আত্মাকে মুক্তি দেবো আমি। রোহন ফায়ার করল। দুটো গুলি প্রাণীটার মুখে গিয়ে লাগলো, একটা বাঁ চোখে, একটা কপালে। এক বুক কাঁপানো গর্জন করে বিশাল অমানুষটা ভূমিকম্পে ধসে পড়া বহুতল বাড়ির মতো মেঝেতে পড়ে গেল। ওটার হাত কিছু একটা আঁকড়ে ধরতে চাইছিল। কাকিমার শাড়ির ভাঁজে ওটার বাঁকানো নখ আটকে গেল। ফলে সেই টানে কাকিমাও পড়ে গেলেন মেঝেতে। ভয়ে চিৎকার করে উঠলেন তিনি। শটগানে নতুন গুলি ভরে নিল রোহন। তারপর সতর্ক পায়ে প্রাণীটার কাছে এগিয়ে গেল। চিকু আর প্রিয়াঙ্কাও নিজেদের সামলে নিয়ে প্রাণীটার দিকে কৌতূহলের নজরে দেখতে লাগলো। আর কাকিমা সেই ভয়ঙ্কর লোমশ শরীরটাকে আঁকড়ে ধরে বিলাপ শুরু করলেন। সদ্য বিধবার সেই বুক ফাটা কান্না পাথরকেও গলিয়ে দিতে পারে। প্রাণীটার মুখের কাছের খানিকটা অংশ গুলির দাপটে ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। মুখ আর কপাল রক্তে মাখামাখি, সারা শরীর নিথর। বোঝাই যাচ্ছিল পূর্ণিমার রাত্রে জাঙ্গিকুলে আর কেউ কখনো খুন হবে না। হঠাৎই একটা অদ্ভুত কাণ্ড ওদের চোখে পড়ল। প্রাণীটার দেহের লোমগুলো শরীরের মধ্যে ধীরে ধীরে ঢুকে পড়ছে। বাঁকানো লম্বা নখ আবার ঢুকে যাচ্ছে আঙুলের ভেতর। দাঁতগুলো ক্রমশ ছোট হয়ে যাওয়ায় ঠোঁট জোড়া টান টান অবস্থা থেকে ক্রমশ ঢিলে হচ্ছে। আবার ঢেকে দিতে পারছে দাঁতের পাটিকে। ধীরে ধীরে মৃতদেহটা বদলে গেল। অমানুষ থেকে আবার মানুষ হয়ে গেল। ওদের চোখের সামনে এখন পড়ে রয়েছে হরিহরবাবুর মৃতদেহ। সেই মৃতদেহ আঁকড়ে ধরে তার সদ্য বিধবা স্ত্রী হাউ হাউ করে কাঁদছেন। চিকু আর প্রিয়াঙ্কা কাছে এগিয়ে গেল। অস্বস্তি হলেও কাকিমাকে ওরা সান্ত্বনা দিতে চাইল। কাকিমা, কাঁদবেন না। স্যারের শরীরে পিশাচ ভর করেছিল। স্যারের আত্মা এবার শান্তি পাবে। উত্তরে কাকিমা স্বামীর মৃতদেহ থেকে মুখ তুললেন, ঘুরে তাকালেন চিকু আর প্রিয়াঙ্কার দিকে। কিন্তু আমাকে শান্তি দেবে কে? আমিও তো হাতে উল্কি করিয়েছিলাম। চিকু অবাক হয়ে দেখল কাকিমার দু চোখের মণিতে দু টুকরো লাল আগুন জ্বলছে, আর ঠোঁটের বাইরে বেরিয়ে এসেছে দুটো লম্বা সদন্ত। আমরা দুজনে ভেসছিলাম। পিশাচ বর
আর পিশাচ বউ ও শিকার করে রক্ত খেয়ে আসতো। আর আমি ওর শরীর থেকে রক্ত খেতাম। এই আমাদের রক্তের সম্পর্ক। এখন 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 কি হবে, কি হবে? একা 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 আমি বাঁচবো কি করে? এইরকম একটা আশ্চর্য ঘটনার জন্য ওরা কেউই তৈরি ছিল না। কাকিমা আচমকা বন বেড়ালের মতো লাফ দিলেন। ওর লক্ষ্য ছিল রোহন, কিন্তু ছোটকু পলকে ছিটকে এসে রোহনকে আগলে দাঁড়ালো। ফলে রাগে শোকে অন্ধ পিশাচিনী খ্যাঁক করে কামড়ে ধরল ছোটকুর গলা। ওর ধারালো দাঁতে ছোটকুর গলার নলি ছিঁড়ে গেল, ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো। সেই সঙ্গে চাপা ঘর ঘর শব্দ শোনা গেল। সম্মোহনের ঘোর কাটিয়ে রোহন শটগানটা তুলে ধরল। ছোটকুর ওপরে ঝুঁকে দাঁড়িয়ে থাকা কাকিমার ঘাড়ে শটগানের নল ঠেকিয়ে ফায়ার করল। ছোটকু আর কাকিমা দুজনেই জড়াজড়ি করে পড়ল মেঝেতে। কিন্তু পর মুহূর্তেই ছোটকুর রক্তমাখা দেহ ছেড়ে আহত কেউটের মতো রোহনকে ছোবল মারতে চাইলেন কাকিমা। শরীরটাকে দুপাক গড়িয়ে ধারালো দাঁতে রোহনের পা কামড়ে ধরলেন। রোহন যন্ত্রণায় চিৎকার করে উঠল। বাইরে বিকট শব্দে বাজ পড়ল। রোহন অশ্রাব্য গালিগালাজ করতে করতে শটগানের বাঁট হাতুড়ির মতো বসিয়ে দিল কাকিমার মাথায়। সালা ছোটকুকে মারবি? হ্যাঁ, ছোটকুকে মারবি? দাঁড়া, দেখ দেখ মজা, দেখ দেখ সালা। সে পাগলের মতো চিৎকার করে রাগে অন্ধ হয়ে শটগানের বাঁট দিয়ে উন্মাদ পিশাচিনীর মাথাটা থেঁতো করছিল। এক সময়ে কাকিমার দেহটাও অসাড় হয়ে গেল। থ্যাতলানো মাথাটা চুলে রক্তে মাখামাখি। আর হরিহরবাবুর মতোই কাকিমার সদন্ত মাপে ছোট হয়ে আবার স্বাভাবিক হয়ে গেল। চোখের মণির লাল বিন্দু দুটো মিলিয়ে গেল। রক্তে ভেসে যাওয়া ঘরে 3টে মৃতদেহ পড়ে রইল। রোহন ছোটকুর ওপর ঝাঁপিয়ে পড়ে কাঁদছিল। ওর পা থেকে রক্ত বেরোচ্ছিল। প্রিয়াঙ্কা চিকুকে জাপটে জড়িয়ে ধরেছিল। তারপর রোহনের ক্ষতর ব্যাপারটা খেয়াল হতেই একটা রুমাল নিয়ে রোহনের পায়ের কাটা জায়গাটা বাঁধতে লাগলো। চিকু কোনো মতে টলতে টলতে ভেতরের ঘরের দিকে এগোলো। ফোন করে সবাইকে একটা খবর দিতে হবে। হাঁড়িতেও একটা খবর দেওয়া দরকার। বাইরে বৃষ্টির তেজ হঠাৎই আরও বেড়ে গেল। কান ফাটানো শব্দে বাজ পড়ল আবার। চিকুর হঠাৎ মনে হলো ছোটকুর প্রাণহীন শরীরটা হঠাৎ যেন একটু নড়ে উঠল। সমাপ্ত হলো পিশাচের রাত। কাহিনী শ্রী অনিশ দেব। গল্প পাঠে এবং চিকুর বাবার ভূমিকায় ছিল রণদীপ। চিকুর চরিত্রে ছিল সৌভিক, প্রিয়াঙ্কার চরিত্রে ছিল শাশ্বতী, হরিহর বাবুর চরিত্রে ছিল কৌশিক, কাকিমার চরিত্রে ছিল দিতিপ্রিয়া, ছোটকুর চরিত্রে ছিল অর্ণব, মিস্টার ফক্সের চরিত্রে ছিল পার্থ,
বিশুদার চরিত্রে ছিল রক্তিম, পুরুত মশাইয়ের চরিত্রে ছিল শান্তম, রোহনের চরিত্রে এবং নির্দেশনা ও নাট্যরূপে ছিলাম আমি অনুভব, শব্দগ্রহণ এবং আবহ সৃষ্টি করেছে বিপুল, পোস্টার ডিজাইনিং করেছে দীপঙ্কর এবং আমাদের এই প্রকল্পে কন্টেন্ট পার্টনার হিসেবে পত্র ভারতীকে পেয়ে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প জানাও কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও, সবার সঙ্গে প্লিজ শেয়ার করে দিও, হাইপ পয়েন্টস বাড়িও, আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ করে দিও। তাহলে চলো আজকের মতো এই পর্যন্তই, আবার আমাদের দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন একটা গল্প সঙ্গে নিয়ে। টিম থ্রিলারল্যান্ডের তরফ থেকে সবার জন্য রইল এক রাশ শুভেচ্ছা। সবাই ভালো থেকো, ভয় থেকো।